নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকে আপনাদের দুই পৃথিবীর গল্প বলবো। এক পৃথিবীতে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা, যিনি ভারত সফর করেছেন, হায়দ্রাবাদ গেছেন, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন, বলেছেন 3 বিলিয়ন মার্কিন ডলার ভারতবর্ষে বিনিয়োগ করা হবে। লক্ষ্য হচ্ছে ক্লাউড কম্পিউটিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, এবং 1 কোটি তরুণ তরুণীকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রশিক্ষণ দেবেন, এন্টারপ্রেনার তৈরি করবেন। ভারতবর্ষ যে এআই হাব হতে যাচ্ছে সেটা কিন্তু সত্য নাদেলা এবং মাইক্রোসফটের এই বিপুল বিনিয়োগের সিদ্ধান্তের পিছনের কারণ বলেই অনেকে মনে করছেন। ঠিক আমাদের আরেক পড়শি পাকিস্তান, যাদের জিডিপির পরিমাপ হয় মৌলবাদ দিয়ে আর রপ্তানির পরিমাপ হয় টেরোরিজম দিয়ে, তারা 1.63 বিলিয়ন ডলার রাজস্ব ক্ষতি করেছে। কেন জানেন? ইন্টারনেট শাটডাউন করে। সব থেকে বেশি সময় ইন্টারনেট শাটডাউন ছিল পাকিস্তানে। মূলত ইমরান খানের দলের রাজনৈতিক কর্মসূচি, তাকে কেন্দ্র করে ভ্যান্ডালিজম, সেই খবর তার ছবি যাতে অন্যান্য জায়গায় ছড়িয়ে না পড়ে সেই জন্য পাক প্রশাসন এই ইন্টারনেট ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছিল, এবং তার খেসারত তাদের দিতে হয়েছে। 1.63 বিলিয়ন রেভিনিউ পাকিস্তান লুজ করেছে এই ইন্টারনেট শাটডাউনের জন্য। এটা হচ্ছে বাস্তব পরিস্থিতি। আর আমাদের আর এক পড়শি বাংলাদেশ, তাদের কি অবস্থা শুনে নিন। বেক্সিমকো, এস আলম গ্রুপ, গাজী টায়ার্স মতো বাংলাদেশে এসব বড় বড় কনগ্লোমারেট তারা ঢুকছে। বস্ত্র শিল্পের সঙ্গে যারা যুক্ত, সেরকম 2 লক্ষ মানুষ ইতিমধ্যে কর্মহীন হয়েছেন। আগামী দিনে আরো 2-3 লক্ষ মানুষের কর্মহীন হওয়ার সম্ভাবনা। বস্ত্রশিল্পের জন্য যে কাঁচামালের প্রয়োজন, সেই কাঁচামাল বাংলাদেশ ভারত থেকেই রপ্তানি করে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তাদের সমস্যা হচ্ছে, এবং অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের উপর চাপ দিচ্ছে বেশি দাম দিয়ে হলেও পাকিস্তান থেকে যাতে তারা কাঁচামাল আমদানি করে। তাহলে কাঁচামাল আমদানির খরচ বেড়ে যাওয়ায় রপ্তানির খরচ বেড়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন যে রপ্তানির জন্য যে সুযোগ দিত, পাকিস্তানের ক্ষেত্রেও সেটা বন্ধ করেছে। ওটাকে জিএসপি প্লাস বলে। বাংলাদেশের ক্ষেত্রেও পরিস্থিতিকে বিবেচনা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন মোটামুটি 27টা কন্ডিশন দেয়, সেগুলোকে ফুলফিল করতে হয়। তার মধ্যে গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি সবগুলো রয়েছে। পাকিস্তান সরকার সবকটা প্যারামিটারে ফেল করেছে, বাংলাদেশ সরকারও ফেল করবে। সুতরাং জিএসপি প্লাস স্ট্যাটাস যদি ইউরোপীয় ইউনিয়ন শেষ মুহূর্তে উইথড্র করে নেয়, তাহলে বাংলাদেশের রপ্তানি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ 1 বছর আগেও 80 বিলিয়ন ডলার রপ্তানি খাতে আয় করেছিল। তাদের লক্ষ্যমাত্রা ছিল 100 বিলিয়ন ডলার রপ্তানি খাতে আয় করার, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, 60-80 বিলিয়ন তো দূরে থাক, তার থেকে অনেক কম ডলার রপ্তানি বাবদ বাংলাদেশ পাবে বলে এটাই বলা হচ্ছে। তারপর কমপ্লিট ললেসনেস, মব জাস্টিস, ব্যবসায়ীরা বিনিয়োগ করছেন না, যারা বিনিয়োগ করেছেন তারা বিনিয়োগ তুলে নিচ্ছেন। বাংলাদেশে যে বস্ত্র শিল্পের একটা ভালো বাজার ছিল, সেই বাজার শিফট করছে ভিয়েতনামে, সেই বাজার শিফট করছে ভারতে। কোয়েম্বাটুরের কাছে এই টেক্সটাইল হাবে এখন চূড়ান্ত ব্যস্ততা, অর্ডার বহুগুণ বেড়ে গেছে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বে সেখানে টেক্সটাইল হাব হচ্ছে, সেখানেও কর্ম ব্যস্ততা বেড়ে গেছে, প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে, এবং ভারত সরকার আশাবাদী এই পরিস্থিতি চলতে থাকলে বছরে অ্যাডিশনাল 3-4 বিলিয়ন ডলার তারা রপ্তানি করে পাবে। অর্থাৎ যে বাংলাদেশ কথায় কথায় ভারতকে গালমন্দ করে, ভারতকে গালাগাল না দিয়ে তাদের ডান হাত মুখে ওঠে না, তারা নিজেরা কিন্তু একটা নিকিরি ভিকিরি দেশ। বাংলাদেশে কি উৎপাদন হয়?
নিত্য প্রয়োজনীয় জিনিসের বেশিরভাগটাই তাদেরকে রপ্তানি করতে হয়। তাও রোয়াব, ভারতীয় আধিপত্যবাদ, ভারত নাকি বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করবে ইত্যাদি ইত্যাদি। শেখ হাসিনা ছিলেন নাকি ভারতের দাসী। যে দেশটার জন্য স্বাধীনতা পেল বাংলাদেশ, এত অকৃতজ্ঞ জাতি হয় বলে আমার তো মনে হয় না। যাদের জন্য স্বাধীনতা পেল, মুক্তি বাহিনীকে যারা প্রশিক্ষণ দিয়ে পাক বাহিনীর সঙ্গে লড়াইতে নামিয়েছিল, নিজেরাও লড়েছিল, যে ইন্দিরা গান্ধী, খান সেনা যেভাবে বাংলাদেশিদের উপর অত্যাচার করেছিল তার বর্ণনা দিয়েছিলেন বিশ্ব নেতাদের কাছে, পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে জনমত তৈরি করেছিলেন, সেই ভারতই হয়ে গেল এখন বাংলাদেশের শত্রু। ভারতীয় আধিপত্যবাদ। ভারতীয় আধিপত্যবাদ বলতে আমরা কি বুঝি, কি বোঝেন বাংলাদেশি না আমি জানি না। তারা ভারত থেকে চাল নেবেন, টুথপেস্ট নেবেন, গাড়ির যন্ত্রাংশ নেবেন, চিনি নেবেন, পেঁয়াজ নেবেন, সব কিছু নেবেন, বস্ত্রশিল্পের কাঁচামাল নেবেন, আর ভারতকে গালাগাল দেবেন। কতদিন আমরা সহ্য করব? ইন্দিরা গান্ধী দেশ স্বাধীন হওয়ার পর, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, যদি ওখানে ভারতীয় সেনা মোতায়েন করে রাখতেন, বলতেন যে ভারতীয় সেনাবাহিনী থাকবে বাংলাদেশে, আপনারা স্বাধীন হয়েছেন ঠিক আছে, কিন্তু ভারতের স্বার্থে ভারতীয় সেনাবাহিনীর। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বাংলাদেশের উপস্থিতি ভীষণ রকম দরকার, তাহলে আজকে এই পরিস্থিতি আমাদের হতো না। দেখুন, ভুটানের নিরাপত্তা বিদেশ নীতি ভারত সরকার মোটামুটি ঠিক করে, বাংলাদেশেও আমরা করতাম। বাংলাদেশের বিদেশ নীতি, বাংলাদেশের নিরাপত্তা ভারত সরকার দেখতো, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবস্থা বাংলাদেশের নির্বাচিত সরকার দেখত। এরকম একটা বন্দোবস্ত থাকলে বোধহয় ভালো হতো। তাহলে অন্তত বাংলাদেশের মাটি থেকে জেহাদি জঙ্গিদের এই আস্ফালন শুনতে হতো না, চিকেন নেককে আক্রমণ করার হুমকি শুনতে হতো না, আইএসআইয়ের এই তৎপরতা বাড়ত না, আনসারুল্লাহ বাংলা মতো জঙ্গি সংগঠনের নেতারা জেল থেকে বেরিয়ে ভারতকে রক্তাক্ত করার হুমকি দিতে পারত না। ওটা আমাদের ভুল হয়ে গেছে। আমাদের উদারতা, আমাদের মহানুভবতার সুযোগ নিচ্ছে এখনকার বাংলাদেশ। পারবে না, পারবে না, কিন্তু ওই পিঁপড়ে কামড়ালেও লাগে। আমরা তো আর প্রতিবেশী বদল করতে পারবো না। আর এখন তো আর যুদ্ধ বিগ্রহের সময় নয়, এখন কূটনৈতিক পথে সব সমস্যার সমাধান করতে হবে। যদি বাংলাদেশের মাটি থেকে আমরা প্রমাণ পাই কোনো বড় ষড়যন্ত্র হচ্ছে, ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলার পরিকল্পনা হচ্ছে, তখন তো ভারত সরকার হাত গুটিয়ে বসে থাকবে না। পাকিস্তান জানে সার্জিক্যাল স্ট্রাইক বস্তুটা কি। যে বাংলাদেশের এই অবস্থা, মুদ্রাস্ফীতি 12-13%, বিদেশি মুদ্রার ভান্ডার কমছে, বড় কোনো বিনিয়োগ নেই, যে বিনিয়োগ ছিল সেই বিনিয়োগও পালিয়ে যাচ্ছে, চরম আর্থিক সংকটে। স্বাধীনতার পরে বাংলাদেশ এরকম আর্থিক সংকটের মুখোমুখি হয়নি। যা পরিস্থিতি বাংলাদেশ থেকে, আমার বন্ধুরা তো বলছেন দাদা 30 বছর পিছিয়ে গেলাম জুলাই অগাস্ট মাসের পর থেকে, আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। এবং তার উপরে মৌলবাদীদের রমরমা, তারাই তো চালাচ্ছে, হেফাজত, জামাত, আমেরিকার ডিপ স্টেট, আইএসআইয়ের এজেন্ট এবং ইউনুসের জঙ্গি সহযোগীরা। ইউনুস নাকি অর্থনীতিবিদ, এমন অর্থনীতিবিদ যেখানে সাধারণ মানুষ বাজারে যেতে পারছেন না, প্রত্যেকের রান্নাঘরে ছাকা লাগছে, মাছ কিনতে না পেয়ে মাছের কাঁটা কিনছেন। নতুন আলো কিছুদিন আগে দাম ছিল 90 টাকা কিলো, ডিমের দাম এই মুহূর্তে কত আমি জানি না, 170 তো ছিল 1 ডজন ডিমের দাম কয়েকদিন আগে। আরে হাসিনার সময় বাংলাদেশের মানুষ অন্তত মোটা ভাত কাপড়টা পেতেন, এখন তো মবক্রাসি চলছে, আইন শৃঙ্খলা নেই, তোলাবাজি চলছে, আর জিনিসপত্র অগ্নিমূল্য। তাহলে ধুঁকছে বাংলাদেশ, ধুঁকছে। আর ভারতকে দেখুন, সত্য নাদেলা বলছেন $3 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবেন, ক্লাউড কম্পিউটিং, এআই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, 1 কোটি তরুণ তরুণীকে তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়ে প্রশিক্ষণ দেবেন, তাদের এন্টারপ্রেনার হিসাবে তৈরি করবেন। ভারতে পরিকাঠামোয় কি বিপুল বিনিয়োগ হচ্ছে।
জ্যাক সুলিভান, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, ভারতে আসলেন, কি বললেন? ইনিশিয়েটিভ ফর ইমার্জিং অ্যান্ড ক্রিটিক্যাল টেকনোলজি, এ নিয়ে ভারত আমেরিকা এগিয়ে যাবে, একটা নেক্সট লেভেল আন্ডারস্ট্যান্ডিং হলো। ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তি যারা 2005 সালে সম্পাদিত হয়েছিল, তার কিছু বটলনেক্স ছিল, সেই বটলনেক্স গুলো কাটানো হবে, যাতে দুদেশের বেসরকারি সংস্থা, বিজ্ঞানী, প্রযুক্তিবিদরা এই অসামরিক পরমাণু চুক্তির পূর্ণ সুবিধা লাভ করতে পারেন। চীন থেকে ম্যানুফ্যাকচারিং এর বেস আমেরিকা সরিয়ে ভারতে আনবে। অ্যাপেলের আইফোনের একটা বিরাট অংশ ভারত থেকে উৎপন্ন হবে। অর্থাৎ ভারত নতুন করে ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে প্রতিষ্ঠা পাচ্ছে। আর আমাদের পড়োশীদের দেখুন, পাকিস্তানের কথা ছেড়ে দিন, 1000 টাকা পাকিস্তানি টাকা 1 লিটার, 3 কোটি ছেলে মেয়ে স্কুলে যায় না, পাথরবাজি করে। আর পাকিস্তান নিজেই বিভিন্ন গোষ্ঠীর দ্বারা আক্রান্ত, কখনো বালুচ লিবারেশন আর্মি, কখনো তেহরিকি তালিবান পাকিস্তান। একটা দিনও বাদ যাবে না যেখানে এই গোষ্ঠীর সঙ্গে পাকিস্তান সেনা এবং রেঞ্জার্সদের সংঘর্ষে রক্তক্ষয় হচ্ছে না। আর বাংলাদেশ আর পাকিস্তানের নতুন মিত্র বাংলাদেশ, তাদের কি অবস্থা দেখুন। 2 মিত্র কম্পিটিশন করছে কে কত তাড়াতাড়ি উচ্ছন্নে যেতে পারে। বাংলাদেশের পাকিস্তান, ইউনুসও বাটি নিয়ে ঘুরবেন, টাকা দাও টাকা দাও, IMF, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, ইসলামিক দুনিয়ার কাছে। আর শাহবাজ শরীফ তো ঘুরেই বেড়ান বাটি নিয়ে, টাকা দাও টাকা দাও টাকা দাও, লোন দাও, বেল আউট প্যাকেজ দাও। স্বাধীনতার পরে পাকিস্তান 2 ডজন বারেরও বেশি IMF এর কাছ থেকে বেল আউট প্যাকেজ নিয়েছে। IMF অ্যাডিক্ট। বাংলাদেশও সেই পথে হাঁটতে চলেছে। নতুন বন্ধু না, ইশাকদার আসছেন, ফেল স্টেটের বিদেশ মন্ত্রী ইশাকদার। ইউনুস তাকে জড়িয়ে ধরবেন, ইউনুসও নাকি যাবেন পাকিস্তান সফরে, বিরাট ব্যাপার। আর আমাদের দেশে কে আসছেন? জ্যাক সুলিভান, সত্য নাদেলা, সৌদি আরবের বিদেশ মন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্ট, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, বহু বিনিয়োগকারী। তারা বুঝতে পেরে গেছেন 2047 সালের মধ্যে ভারতবর্ষ উন্নত দেশে পরিণত হবে। এখনই তারা 4th লার্জেস্ট ইকোনমি। 2047 সালে ভারতবর্ষ যে উচ্চতায় পৌঁছবে, তখন আমাদের এক নিঃশ্বাসে চীন, ভারত, আমেরিকা উচ্চারণ করতে হবে। অপেক্ষা মাত্র 22টা বছরের।